আসসালামু আলাইকুম। শেয়ার ব্যবসা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই চ্যানেলে যে ভিডিওগুলো দেখানো হয় শেয়ার মার্কেটে নিয়ে সেটা একান্তই আমার ব্যক্তিগত মতামত এবং বিশ্লেষণ। শেয়ার কেনার ক্ষেত্রে নিজস্ব ব্যক্তিগত মতামত বা বিশ্লেষণ কাজে লাগাবেন। আপনার লাভ বা লসের ব্যাপারে চ্যানেল কর্তৃপক্ষ বিন্দুমাত্র দায়ী না। আজকে আমরা একটা মজার জিনিস দেখব। আমরা কেন স্টপ লস নিতে পারি না? কেন আমরা একটা শেয়ার থেকে সময় মতো বের হতে পারি না? সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা এখানে সবাই শেয়ার ব্যবসা করি। দেখেন, যারা দেখেন তারা সবাই ব্যবসায়ী, শেয়ার ব্যবসায়ী। আশা করা যায়। তো একটা শেয়ার কিনলাম। আমরা সাধারণত একটা শেয়ার কিনি, শেয়ারটাতে লাভ হবে এই আশা নিয়ে। ওকে ফাইন, লাভ হলো, ভালো। যদি লাভ না হয়, দাঁড়ায় আছে একটা শেয়ার ১ মাস, ১৫ দিন, ২ মাস শেয়ারটা দাঁড়ায় আছে। তারপরে একসময় শেয়ারটা খারাপ সাইন দিয়ে দেয়। শেয়ারটা সার্টেন মুভিং অ্যাভারেজ ব্রেক ডাউন করে দেয় বা ট্রেন্ড লাইন ব্রেক ডাউন করে দেয়। এবং আমরা স্পষ্টতই একসময় বুঝতে পারি যে শেয়ারটাতে আর মুভমেন্ট হবে না। তারপরেও আমরা সেই শেয়ার থেকে বের হতে পারি না। কেন? সামনে সম্ভাবনাময় অনেক শেয়ার থাকে। আপনাকে হয়তো অনেকে অনেক শেয়ার সাজেস্ট করছে, আপনি শেয়ারটা নিতে পারছেন না। আগের শেয়ারেই আপনি স্টাক হয়ে আছেন। এর কারণটা কি? এই কারণটা আমরা আজকে দেখব এবং এই কারণ থেকে বের হওয়ার আর উপায়গুলো আমরা দেখব। ডেফিনিটলি। ডেফিনিটলি আমরা যদি একটা শেয়ার থেকে সঠিকভাবে বের না হতে পারি, তাহলে পরে আমাদের টাকাগুলো কোনো একটা শেয়ারে, কোনো একটা বৃদ্ধি না পাওয়া একটা শেয়ারে স্টাক হয়ে যাবে। আমরা আর ব্যবসা করতে পারবো না। ব্যবসাটাই হচ্ছে রোলিং, ব্যবসাটা হচ্ছে কনসিস্টেন্ট আর্নিং, ধারাবাহিক ইনকাম, তাই না? তো বছরে একবার আপনি ইনকাম করলেন আর ১১ মাস ১২ মাস আপনি ১১ মাস আপনি বসে থাকলেন, এইটা ব্যবসা না। তো আমরা আজকে দেখব। আসলে আমরা যখন কোনো একটা শেয়ারে টাকা বিনিয়োগ করে দিই, একটা সময় দিই, একটা শ্রম দিই, কিছু টেনশন নিই, যখন ওখান থেকে বের হতে চাই, তখন আমাদের অবচেতন মন আমাদেরকে বাধা দেয়। যে আমি যে এত সময় দিলাম, এত শ্রম দিলাম, এত এত কষ্ট করলাম, এটার ফলাফল কি? 0? লস? না, তুমি দাঁড়াও, এখানে আরেকটু সময় দাও। শেয়ারটা ভালো হবে। অমুকে বলছে শেয়ারটা ভালো হবে। আমরা এখানে অপেক্ষা করতে থাকি এবং এই অপেক্ষা করার ফাঁকে শেয়ারের দাম পড়তেই থাকে। কোনো এক সময় সাপোর্ট নিয়ে শেয়ারটা হয়তো একটু বাড়ে, তখন আমরা আরও আশান্বিত হই, ওখানে নতুন করে বিনিয়োগ করার চিন্তা ভাবনা করি। এটা কি শুধুমাত্র শেয়ারের ক্ষেত্রেই হয়? না। শেয়ারের বাইরে আমাদের ব্যক্তিগত অন্যান্য ক্ষেত্রেও জীবনেও এটা হয়। আপনি একটা জব করছেন। জবটা আপনি বুঝতে পারছেন যে আপনি কোণঠাসা হয়ে যাচ্ছেন। আপনার এখানে তেমন কোনো সম্ভাবনা নাই। আপনাকে বেটার সুযোগ খোঁজা উচিত। কিন্তু তারপরেও আপনি সে চাকরি ছাড়তে পারছেন না। ওই একই ঘটনা। আপনার ব্রেন আপনাকে বলছে যে আপনার সময়, আপনার শ্রম, আপনার মেধা এখানে ব্যয় করলেন। এখন আমরা এখান থেকে সরে যাব। এইটা আ এ আ এ এ এটার ফলাফল কি হলো তাহলে পরে? আমার শ্রমটা দেওয়া, সময় দেওয়া, এটার ফলাফল কি হলো? আপনি কোনো একটা রিলেশনে আছেন, একই ঘটনা। বা আপনি বুঝতে পারছেন সম্পর্কটা আস্তেই খারাপের দিকে যাচ্ছে। ওখান থেকে সরে আসা উচিত। না, আপনার অবচেতন মন আপনাকে বাধা দিচ্ছে যে, এত সময় এখানে ব্যয় করা হলো এই সম্পর্কের পিছনে। এই সময়টা তাহলে কি মূল্য? আমাদের ব্রেন আসলে লসটাকে বেশি সিরিয়াসলি নেয় লাভের থেকে। কেমন? আমরা ৳১,০০০ হাতে আমরা লাভ করলে পারে যতটুকু না খুশি হই, ৳১,০০০ লস করলে পরে তার থেকে বেশি আমরা বিমর্ষ হই। আমাদের এখান থেকে বের হতে হবে। এর একটা সাইকোলজিক্যাল নাম আছে, দ্য সাঙ্ক কস্ট ইফেক্ট। দ্য সাঙ্ক কস্ট ইফেক্ট। আমরা আমাদের ব্রেইন, আমাদের অবচেতন মন কোনো একটা কাজের পিছনে যে সময় ব্যয় করে, সেই সময়টাকে আপনি দীর্ঘদিন ৩ মাস ৬ মাস একটা শেয়ারের পিছনে আছেন, তারপর সেই শেয়ার থেকে বের হতে চাচ্ছেন। আপনার অবচেতন মন আপনাকে বলবে, তাহলে পরে আমি ৩ মাস এখানে বসেছিলাম। সেটার ফলাফল কি? সেটা আগেই বলেছি ব্রেন লস নিতে পারে না। এটা থেকে উত্তরণের একটা উপায় আছে। সেই উপায়টা হচ্ছে কম করে শেয়ার কেনা, লট সংখ্যা কমানো। আপনি যদি দেখেন যে আপনার অবচেতন মন, আপনি যদি বুঝেন যে না, লসটা কম হচ্ছে এবং এখান থেকে অমুক জায়গাতে গেলে পরে লাভের সম্ভাবনা বেশি আছে, সেক্ষেত্রে আপনি সেভাবে মুভ করবেন। চলেন কয়েকটা উদাহরণ দিয়ে দেখাই। সোনালী আঁশ। আজকে ছুটির দিন, বড় কোনো শেয়ার নিয়ে আলোচনা করব না। সোনালী আঁশ স্পষ্টতই আমি আপনাদেরকে বহু আগে বলেছিলাম যে শেয়ারটা
182 টাকা ভাঙলে পরে শেয়ারটা খারাপ হয়ে যাবে এবং আমি অনেস্টলি অনেককে এই শেয়ারটা বিক্রি করার পরামর্শ দিয়েছিলাম যে 182 টাকা একটা টেকনিক্যালি শক্ত সাপোর্ট, এই সাপোর্ট যদি ব্রেক ডাউন করে তাহলে পরে সোনালী আঁশের পরবর্তী সাপোর্ট 150 টাকার কাছাকাছি, শেয়ারটা 150 টাকার কাছাকাছি চলে আসছে এবং এখান থেকে বাউন্স করেছে। তো আমরা যখন দেখতে পাচ্ছি যে শেয়ারটা 180 টাকা ব্রেক ডাউন করেছে, তখন এই জায়গাতে স্টপ লস নেওয়াটা ছিল খুব যৌক্তিক। স্টপ লস নিয়ে অন্য কোনো শেয়ারে মুভ করা উচিত ছিল, অন্য কোনো সম্ভাবনাময় শেয়ারে বিনিয়োগ করা উচিত ছিল। সাধারণত যারা প্রবাসী ভাই থাকেন তারা এই ধরনের শেয়ারগুলোতে বেশি বিনিয়োগ করেন আমি দেখেছি। তো এই শেয়ারটা থেকে আমরা যদি বের হতে পারিনি, এখন যদি ও এই জায়গাতে সাপোর্ট পায় খুব ভালো, যদি সাপোর্ট না পায়, একটা শক্ত সাপোর্ট এরিয়া, তাহলে আরও নিচের দিকে নেমে যাওয়ার সুযোগ থাকবে এই শেয়ারটাতে। কেমন? চলেন আরও কিছু শেয়ার দেখি এরকম। ব্যাট বিসি খুবই নাম করা একটা শেয়ার ছিল কোনো এক সময়। কেমন? এই শেয়ারটা নিয়ে আমাকে এক ইতালি প্রবাসী ভদ্রলোক তার পোর্টফোলিও দেখেছিলেন শেয়ারটা। তো আমি তাকে বলেছিলাম যে ভাই এই শেয়ারটা ছেড়ে দেওয়া উচিত, এই শেয়ারটা যদি 100 টাকায় নেমে যায় তখন আপনি কি করবেন? উনি বড়ই অবাক হয়েছিলেন যে শেয়ারটা 100 টাকা নামবে। হ্যাঁ, ব্যাট বিসির ইনকাম আগের মতো আর নাই, তার প্রতিদ্বন্দ্বী চলে আসছে। বিদেশি কিছু সিগারেট দেখতে পাওয়া যায়, চিকন চিকন সিগারেট, কি নাম জানি না, ওই সিগারেটগুলো মানুষকে খেতে দেখি। তো আমার কাছে মনে হয়েছে ওই শেয়ারগুলো ব্যাডবিসির না। আমি জিজ্ঞাসা করেছি, না ওটা এটা ব্যাডবিসি সিগারেট না, এটা অন্য কোনো কোম্পানির সিগারেট এবং বেশ ভালোই মানুষকে খেতে দেখি ওই চিকন চিকন লম্বা লম্বা সিগারেটগুলো। দামও মনে হয় কিছুটা রিজনেবল ব্যাডবিসির সিগারেটগুলোর থেকে। ঠিক আছে, আমি জানি না, আমি 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 স্মোকার না। তো যাই হোক, তো ব্যাট বিসি যখন পড়ছিল আমরা কিন্তু অনেক আগে থেকে সিগন্যালগুলো পাওয়া যাচ্ছিল যে হ্যাঁ ব্যাট বিসি পড়বে, ব্যাট বিসি আর দাম বাড়তে পারবে না, আমাদের এখানে দেখেন আঁকানো আছে যে ঠিক আছে। যখন এখান থেকে সে পড়ে গেল, আমি এখান থেকে দেখাই, যখন ব্যাট বিসি এই লাইনটা ভেঙে গেল, স্পষ্টত এই ব্যাট বিসির আর কোনো অস্তিত্ব থাকে না এখানে, ও আরও নিচের দিকে নামবে, আমরা এখান থেকে ছাড়তে পারি না। আমরা ধরে রাখি যে এই শেয়ারটার দাম বাড়বে, এই শেয়ারটা আমরা কেন ছাড়বো, শেয়ারটা ধরে রাখি। এই বিষয়গুলো হতে যায় সাং কস্ট ইফেক্ট। এখান থেকে উত্তরণের উপায় হচ্ছে কম করে শেয়ার কিনবো, আমরা লট সাইজ কমাবো, আমরা স্টপ লস হিট করলে পরে আমরা একটা নির্দিষ্ট সময়ের বেশি শেয়ার ধরে রাখবো না, স্টপ লস হিট করলে পরে সম্ভাবনাময় শেয়ার থাকতে পারে আমরা সামনের দিকে আগাবো। কেমন? মার্কেটে একটা ট্রেন্ড দেখা যাচ্ছে, খেয়াল করেছেন কি, যে শেয়ারগুলো দীর্ঘদিন ধরে পড়ে আছে সেই শেয়ারগুলোতে মুভমেন্ট আসছে। প্রথমে ব্যাংক সেক্টর, ব্যাংকগুলো পড়েছিল, ব্যাংক সেক্টর দেখেন পড়তে পড়তে, আমি বারবারই বলি যে পড়তে পড়তে ভর্তা হওয়া শেয়ারগুলোই বাড়ছে। অনেকেই বিরক্ত হয় যে হ্যাঁ ভর্তা হওয়া শেয়ারগুলো কিনবো কেন, দেখেন ব্যাংক সেক্টর নেমেছিল 13-তে, সেক্টর কতখানি বাড়লো, তাই না? ঠিক সেরকমভাবে প্রত্যেকটা ইন্স্যুরেন্স সেক্টরও পড়েছিল। তারপরে জেট শেয়ারগুলো যেগুলো বাড়ছে সেগুলো পড়েছিল, সেগুলো টান দিয়েছে। বলেন তো এখন কোন সেক্টরটা টান দিতে পারে? ইন্স্যুরেন্স সেক্টর, সরি, মিউচুয়াল সেক্টর, মিউচুয়াল ফান্ড দেখেন একদম পড়তে পড়তে ভর্তা হয়ে আছে, পড়তে পড়তে ভর্তা হওয়া শেয়ারগুলো খুঁজেন। তো যাই হোক, আমরা 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 সার্টেন কিছু পদ্ধতি অবলম্বন করে শেয়ার কিনবো। আমরা কখনোই একটা শেয়ার খুব বেশি পরিমাণে কিনবো না। খুব বেশি পরিমাণে শেয়ার যদি আমরা কিনি তাহলে পরে আমরা লাভও কিন্তু বেশি নিতে পারি না। অল্প লাভ হলে পরে আমরা আতঙ্কিত হই। ওই যে ব্রেন আমাদের লস স্বীকার করে নিতে ভয় পায়। অল্প একটু লাভ হয়েছে ২,০০০, ধরেন আপনি ১,০০,০০০ একটা শেয়ার কিনলেন, একটা ব্যাংক কিনলেন। শেয়ারটা দাম বাড়লো, ৳১ দাম বাড়লো। আপনি চিন্তা করলেন আমার ৳১,০০,০০০ লাভ হয়ে গেছে, আমি আর থাকবো না, এখান থেকে বের হয়ে যাই। যদি পেছন দিকে টান দেয় শেয়ারটা, পেছন দিকে যদি মুভ করে, অতীতে এরকম অনেকবার হয়েছে, আপনি ভয় পেয়ে গেলেন, আপনি ৳১ প্রফিট নিয়ে বের হয়ে গেলেন, পরবর্তী পর্যায়ে শেয়ারটা দেখা গেল যে আরও ৳৩, ৳৪ দাম বাড়লো, আপনি সেটা নিতে পারলেন না। তার মানে কি অনেকগুলো শেয়ার যদি আপনি কিনেন তাহলে পরে আপনি এখানে প্রফিটও ঠিক মতো নিতে পারবেন না। অতিরিক্ত আতঙ্কে, অতিরিক্ত উত্তেজনায় আপনি ইম্যাচিউর প্রফিট নিয়ে নেবেন। আবার আপনি সব টাকা দিয়ে একটা শেয়ার কিনলেন, যদি লস হয়ে যায়, যদি লস হতে শুরু করে দেয়, আপনার ব্রেন সাঙ্ক কস্ট ইফেক্ট দিয়ে আপনাকে থামায় দিবে যে না অনেকগুলো টাকা এখানে বিনিয়োগ করা হয়েছে, তুমি আর এই শেয়ার থেকে বের হয়ে যেও না, বাড়বে, দাম বাড়বে। আমরা আশায় থাকবো, আমরা আশায় থাকতে থাকতে একসময় দেখা যাবে শেয়ারটার দাম আরও পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, একসময় আমাদের টাকা অর্ধেক হয়ে যাবে। এই স্টপ লস নিতে না পারা এর অন্যতম প্রধান কারণ। আমরা সতর্ক থাকবো, আমরা সঠিক সময়ে স্টপ লসটা প্রয়োগ করব, আমরা মুভ অন করবো, আমাদের টাকাগুলোকে ফর নাথিং কোনো একটা জায়গাতে ফেলে রাখবো না।
কিছু লস হবে, আমরা সেই লসটা নিয়ে অন্য একটা ভালো সম্ভাবনাময় শেয়ারে মুভ করব, যেখানে সেই লসটা কভার হবে। ব্যবসাতে পৃথিবীতে এমন কোনো ব্যবসায়ী নাই, শেয়ার ব্যবসায়ী নাই যে ১০০টা শেয়ার কিনে ১০০টাতেই লাভ করে। ১০টা শেয়ার কিনে ১০টাতেই তার লাভ হয়। ১০টাতে শেয়ার কিনলে ৬টাতে লাভ হবে, ৪টাতে লস হবে। এটাই তো ব্যবসা। যে ৪টায় লস হবে সেই ৪টার লস ৬টার লাভ দিয়ে কভার করে আপনার হাতের কাছে আপনার হাতে টাকা টাকা থাকবে। হ্যাঁ? একটা একটা বছর শেষে আপনি আপনার লাভ লসের হিসাব করবেন। কিন্তু আপনি একটা শেয়ার কিনলেন ১ মাসে অনেক লাভ হলো। পরের মাসগুলোতে আপনি শেয়ারটাতে আটকায় গেলেন, লসে পড়ে গেলেন, স্টপ লস নিতে পারলেন না। ১ বছর আটকা থাকলেন, ২ বছর আটকা থাকলেন। আমার এই ভিডিও যারা শুনছেন এই মুহূর্তে অনেকেই আছেন যারা কোনো একটা শেয়ারে বছরের পর বছর আটকা পড়ে আছে। আমরা একটা শেয়ার কোথায় কিনবো এটাও আমরা ঠিক মতন বুঝতে পারি না যে আমরা কোথায় আমাদের হাতে টাকা থাকলে পরে আমরা প্রথমেই খুঁজি কে একটা ভালো শেয়ার দিতে পারবে, কার কাছে একটা ভালো শেয়ার পাওয়া যাবে। এই বিষয়গুলো আমরা তখন খুঁজতে থাকি। তারপরে যখন সেই ব্যক্তিকে আমরা খুঁজে পাই তখন তার কাছে একটা শেয়ার নিই। দাম যদি বাড়ে খুব ভালো, আমরা খুব খুশি। কেন দাম বাড়লো সেটা কিন্তু আমরা জানলাম না। আমরা সেই ব্যক্তিকে যে শেয়ারটা দিল তাকে আমরা গুরু মানা শুরু করে দিলাম। পরের দিন আবার একটা শেয়ার দিল, সেই শেয়ারটার দাম বাড়লো। এবার কিন্তু আপনার গুরুর আচরণ অন্যরকম হয়ে যাবে। সে আপনাকে সে আপনার সুপিরিয়র বস ভাবা শুরু করবে। তাও আবার ১ ধাপ আগের বস না, ৫ ধাপ আগের বস ভাববে। আপনার কাছ থেকে নানা রকম সুযোগ সুবিধা নিতে চাইবে। আপনি কথা বললে পরে কথার টোন চেঞ্জ হয়ে যাবে তার। তারপরে এরকম কিছুদিন চলতে থাকবে। তারপরে আপনার গুরুর কাছ থেকে আবার শেয়ার নিবেন। এবার শেয়ারে লস হলো। সরি, এবার শেয়ারে লস হলো। লস হলে পরে উনি তখন বলবেন যে, "হ্যাঁ, লস হয়েছে একটু দাও।" যেবার লস হবে সেবার কিন্তু অনেক টাকা দিয়ে শেয়ার কিনবেন। এবার ডিপিএস ভাঙবেন, জমানো টাকা নিয়ে এসে শেয়ার কিনবেন। তারপরে গুরুকে বলবেন, "গুরু আমাদের লস হয়ে গেল।" গুরু বলবে, "দাঁড়াও, লাভ হবে।" আপনাকে কিন্তু স্টপ লস নিতে সে কখনো বলবে না যে লস নিয়ে নাও। তারপরে বলবে যে ২ পার্টির মধ্যে গন্ডগোল বাধছে, কি করব বলো? বড় পার্টি ছোট পার্টি ছিল, ছোট পার্টি বিট্রে করেছে। অথবা বলবে যে দেশের বাইরে গিয়েছে ইনভেস্টর আসুক, একটু সবুর করো, বা ইত্যাদি, ইত্যাদি। মালিক পক্ষের সাথে তাদের বনিবনা হয়নি। মালিক পক্ষের সাথে স্মার্ট মানির গন্ডগোল বেঁধে গিয়েছে। স্মার্ট মানি চাচ্ছিল কিছু কমে শেয়ার কিনতে, মালিক পক্ষ দিচ্ছে না। তাই মালিক পক্ষের সাথে গন্ডগোল হওয়ার কারণে স্মার্ট মানি রাগ করে শেয়ার ছেড়ে দিয়েছে। ইত্যাদিতে কী করবো, এটা তো পার্ট। এদিকে আপনি সব যা লাভ করেছিলেন গুরুর কথা শুনে সব লস করে এখন আপনার পুঁজি বাঁচানোর দায়। এই ঘটনাগুলো কিন্তু ঘটে। সুতরাং আমরা খুব বেশি টাকা দিয়ে শেয়ার কিনবো না। আমরা লট সাইজ ঠিক করা শিখবো। আপনার কাছে কতগুলো টাকা আছে সেই টাকার এগেইনস্টে আপনি কতগুলো ধারাবাহিক ইনকাম করা শিখবো আমরা শেয়ার মার্কেট থেকে। শেয়ার মার্কেট থেকে ধারাবাহিক ইনকাম করা যায় এবং এক্ষেত্রে ধারাবাহিক ইনকাম করার ক্ষেত্রে আপনাকে ডেফিনিটলি আপনার অন ক্যাপিটাল যতগুলো টাকা আছে আপনার কাছে সেই অন ক্যাপিটালের উপরে 2% এর উপরে ঝুঁকি নিতেই পারবেন না আপনি। ধরেন উদাহরণ দিই, ১০ লক্ষ টাকা থাকলে পরে আপনি কোনো একটা একক শেয়ারে ২০,০০০ টাকার বেশি ঝুঁকি নিতে পারবেনই না। এবং ২০,০০০ টাকা ঝুঁকি যেহেতু নিচ্ছেন সুতরাং প্রত্যেকটা শেয়ারে আপনাকে এমনভাবে ট্রেড প্ল্যান করতে হবে যাতে কমপক্ষে 40,000 টাকা 1:2 রিস্ক রেওয়ার্ড রেশিও যাতে আপনার থাকে। আপনি যে পরিমাণ টাকা লস করবেন 2% লস করছেন কোনো একটা শেয়ারে, সুতরাং যখন আপনি ট্রেড প্ল্যান করবেন তখন সেখানে অন্ততপক্ষে ডবল 1:2 4% প্রফিট হওয়ার আর রিস্ক নিতে হবে। নিয়ে আপনাকে ট্রেড প্ল্যান করতে হবে। এই ট্রেড প্ল্যানগুলো খুব ইম্পর্টেন্ট। আমাদের অধিকাংশ ক্ষেত্রেই শেয়ার মার্কেটে লস হয় একটা ভালো ট্রেড প্ল্যান না থাকার কারণে। আমরা লট সাইজ ঠিক করি না, আমরা 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 স্টপ লসের পয়েন্ট ঠিক করি না, আমরা আমরা কোথায় প্রফিট নেব সেটা ঠিক করি না, আমরা কতটুকু প্রফিট নেব কতটুকু লস নেব সেটা ঠিক করি না, আমরা আমাদের সব টাকা দিয়ে শেয়ার কিনে তারপরে আমাদের স্লিপিং পয়েন্ট নষ্ট হয়, আমরা ঘুমাতে পারি না আর। তো এই বিষয়গুলো ডেফিনিটলি আমরা এড়ানোর চেষ্টা করব। আমরা যখন দেখতে পাবো যে কোনো একটা শেয়ারে সম্পূর্ণরূপে সিগন্যাল দিয়ে দিচ্ছে, আমি দেখালাম, আমি আরও কয়েকটা শেয়ার দেখাই। CRY ক্রিস্টাল ইন্স্যুরেন্স। ক্রিস্টাল ইন্স্যুরেন্স আমি 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 আমার আমার ভিডিওতে ছিল বেশ কবে সেটা ছিল হচ্ছে জানুয়ারি মাসের দিকে। আমি বলেছিলাম যে শেয়ারটা ৮৪ টাকা পার করতে পারবে না। আমাকে একজন ফোন দিচ্ছে যে ভাই ক্রিস্টাল ইন্স্যুরেন্সও ৮৪ টাকা পার করে চলে গেল উপরের দিকে। আমি তাকে দেখলাম এবং ভদ্রলোকের জন্য মানে দুঃখ বোধ করলাম যে আহা, আম ভদ্রলোকে এটুকু বুঝছে না যে এটা হচ্ছে শেষ ধাপ। স্মার্ট মানি শেয়ারটা ছেড়ে দিচ্ছে এই জায়গাতে। শেয়ারটা সুন্দর করে ডবল টপ তৈরি করে নিচের দিকে নেমে যাচ্ছে। সে আরও নিচের দিকে নেমে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে।
আমরা কি এখন সেই সাঙ্ক কস্ট ইফেক্ট হিসাবে না শেয়ারটাতে আমরা অনেক দিন ধরে শ্রম দিয়ে আসি, এই জায়গাতে আমরা শেয়ারটা 84 টাকা 80 টাকা 82 টাকাতে শেয়ারটা কিনেছি, আমার ব্রেন আমাকে এখন যদি এই বুস্টটা দেয় যে না আমি তো অনেক দিন ধরে শেয়ারটা ধরে আছি, আমি অনেক চিন্তা টেনশন করলাম শেয়ারটা নিয়ে, অনেক পেরেশানির মধ্যে আছি, শেয়ারটার দাম বাড়বে, দাঁড়াও এই শেয়ারটা ছেড়ে দিও না, ধরে রাখো, আমি লস নিতে পারছি না, আপনার অবচেতন মনে আপনাকে এটা বলছে, আপনি তার কথা শুনবেন না, আপনি বের হয়ে যেয়ে ভালো কোনো শেয়ারে মুভ অন করবেন। এটা করতে গেলে পারে, ব্রেনকে বিট করতে গেলে পারে, অবচেতন মনকে থামাতে গেলে পারে, ডেফিনেটলি খুব বেশি পরিমাণ ইনভেস্ট কোনো একটা শেয়ারে করা যাবে না। সোনার পেপারে দেখালাম, এরকম অনেকগুলো শেয়ার নিয়ে আপনার সাথে কথা বলা যেত, কথা বলা যায়। চলেন চলেন ব্যাংকের ক্ষেত্রে যাই। ব্র্যাক ব্যাংক, আমি প্রস্তুতি নিয়ে ভিডিওটা করছি না, তাহলে পরে হয়তো অনেকগুলো ব্যাংক সবচেয়ে সেরা ছিল ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংক, ওকে সুন্দর। ব্র্যাক ব্যাংক অনেকখানি উপরের দিকে উঠে গিয়েছে, এখন সে এখন সে দেখেন ও একটা রেজিস্ট্যান্সের মুখে পড়েছে এই জায়গাতে। ডেফিনেটলি এটা একটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের কাছে এসেও আমরা শেয়ারটা থেকে বের হতে পারছি না। আমরা আসি, ধরে আসি, কি আশাতে আসি যে ও আরও ভালো হবে, ও অলরেডি অনেকখানি পড়ে গিয়েছে। সিটি ব্যাংক, সিটি ব্যাংক, সিটি ব্যাংক আমরা এখান থেকে বের হয়ে যেতে পারছি না, আমরা আরও আশান্বিত হচ্ছি, ভলিউম ক্রমান্বয়ে কম, এইটুকু মুভমেন্টের মধ্যে ভলিউম কই, এটুকুর মুভমেন্টের মধ্যে ভলিউম নাই, সুতরাং সমূহ সম্ভাবনা আছে সিটি ব্যাংক এখান থেকে পড়ে যাবে। সো আমাদের এখানে সিদ্ধান্ত নেওয়া উচিত, এর থেকে বরং অনেক পড়ে থাকা শেয়ার আছে, মিউচুয়াল ফান্ড অনেক বেশি সম্ভাবনাময়, অনেক মিউচুয়াল ফান্ড আছে যে মিউচুয়াল ফান্ডগুলো একদম তলানিতে আছে। যদি জেড ক্যাটাগরির শেয়ারগুলোর দাম বাড়ে তাহলে কেন মিউচুয়ালগুলোর দাম বাড়বে না আমাকে বলেন। আপনারা আপনাদের মতন করে মিউচুয়াল ফান্ডগুলো দেখতে পারেন, বেছে নিতে পারেন এই শেয়ারগুলো, পরবর্তী মিউচুয়াল ফান্ড, মিউচুয়াল ফান্ড, মিউচুয়াল ফান্ড দেখেন অনেকখানি পড়ে আছে, আমি যদি সাপ্তাহিক চার্টে যাই কোথা থেকে কোথায় পড়ে আছে সবগুলো, এটাকে এখানে থাকবে, আপনি কি মনে করছেন এটা সমূহ সম্ভাবনা আছে এই সেক্টরটা মুভ করবে, এই সেক্টরের দিকে মন দেন। তো আমরা অবশ্যই সাঙ্ক কস্ট ইফেক্ট থেকে, সাঙ্ক কস্ট ফ্যালাসি থেকে বের হয়ে আসবো, আমাদের ব্রেন যাই বলুক না কেন, আমরা আমরা যখন একটা শেয়ার ক্লিয়ার সাইন দিয়ে দিবে যে সে আর ট্রেন্ডে নাই, সেটা ট্রেন্ড ভেঙে দিয়েছে, আমরা সে শেয়ার থেকে বের হয়ে যাব। আমরা ফিয়ার অফ মিসিং আউট, ফোমোতে আক্রান্ত হব না, যে একটা শেয়ারের দাম খুব বেড়ে গেল, শেয়ারটা আমি হাতছাড়া হয়ে গেল, এরকমও যেমন আমরা আক্রান্ত হব না, ঠিক সেরকমভাবে আমরা সাঙ্ক কস্ট ইফেক্টেও আক্রান্ত হব না। আমরা যখন দেখব, আমরা লজিক্যাল চিন্তা ভাবনা করব, কোন একটা শেয়ারের দাম বাড়ছে না, ট্রেন্ড লাইন ভেঙে গিয়েছে, সার্টেন মুভিং অ্যাভারেজের নিচে নেমে গিয়েছে, বা আমাকে সিগন্যাল দিচ্ছে, আপনার মতন করে আপনাকে কোনো একটা শেয়ার সিগন্যাল দিয়ে দিল, আমার সেই শেয়ার থেকে বের হয়ে যাব, নতুন শেয়ারের দিকে মুভ নেব কিছু সার্টেন লস নিয়ে। এবং যদি দেখি যে একটা শেয়ার দাম বাড়ছে, ঠিক আছে, আমরা ফোমোতে আক্রান্ত হয়ে খুব হাই প্রাইসে গিয়ে ওই শেয়ারটা কিনবো না, ইললজিক্যালি কিনবো না, এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো এবং আমরা আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো কাজে লাগাবো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমি ভিডিও শেষ করার আগে বলি, আমাদের একটা কনসালটেন্সি গ্রুপ আছে, আমাদের একটা আমরা সেখানে বিভিন্ন শেয়ার নিয়ে আলোচনা করি, ভালো শেয়ারগুলো সামনে উপস্থাপন করার চেষ্টা করি, ট্রেড প্ল্যান দিই, কতগুলো শেয়ার কিনতে পারবেন সেটা তুলে ধরার চেষ্টা করি, এই বিষয়গুলো নিয়ে আমাদের সেই লার্নিং গ্রুপ বলেন, কনসালটেন্সি গ্রুপ বলেন, সেই গ্রুপে আমরা আলোচনা করি, আপনি ইচ্ছা করলে সেই গ্রুপে আসতে পারেন। আগামী 25 তারিখ থেকে 28 তারিখ থেকে আমাদের একটা ট্রেনিং কোর্স চালু হচ্ছে, ইচ্ছা করলে সেই কোর্সেও আপনি আসতে পারেন, আমরা এখানে ট্রেড করা শিখবো। ট্রেডটা যে খুব সহজ একটা বিষয় সেটা আমরা দেখব, এটা যে মোটেও জটিল কোনো বিষয় না, এখান থেকে যে ধারাবাহিক আর্ন করা সম্ভব সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা আমি আপনাকে দেই, 0192193115। জি, ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।